স্নেহের শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। করোনা মহামারীর শুরু থেকেই আমরা অনলাইন ক্লাসগুলো নিয়ে আসছি। তার ধারাবাহিকতায় আজকে আমি যে ক্লাসটি এখন তোমাদের নিতে চাচ্ছি, যারা অনার্স থার্ড ইয়ার তৃতীয় বর্ষে পড়ো অর্থনীতি বিভাগ, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় টাইম সিরিজ বা কালীন সারি। এখান থেকে প্রতিবারই কোশ্চিন হয়ে থাকে এবং যারা ব্যবসায় পরিসংখ্যান বিবিএ যে কোনো সাবজেক্ট যেমন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, তারপরে মার্কেটিং এবং যারা বিবিএ প্রফেশনাল করে থাকো, তাদের সকলেই এই অধ্যায়টি রয়েছে টাইম সিরিজ। তো টাইম সিরিজের কালীন সারির এই অধ্যায়টি যে বিষয়গুলো আমরা এটি আজকে আলোচনা করব এবং তোমরা আমার ক্লাসের সাথে থাকবা এবং এই বিষয়গুলো অনুধাবন করবা, পড়বা এবং আশা করি তোমাদের যদি সফলতা আসে, অর্থাৎ পরীক্ষায় যদি তোমরা এই বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারো আমার এই ক্লাসের মাধ্যমে, তাহলে অবশ্যই আমার এই শ্রমটি সার্থক হবে এবং তোমরা আগামীতে ভালো করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখন ক্লাসটি শুরু করছি। তো আমরা যে প্রথমে আসবো, কালীন সারি কি? হোয়াট ইজ টাইম সিরিজ? তো কালীন সারি কি? তো আমরা জানি যে সময়ের যত পরিবর্তন হয়, পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন অর্থনৈতিক চলকগুলোও পরিবর্তন ঘটে। তো এই পরিবর্তনগুলোকে যখন আমরা সারিবদ্ধভাবে সাজাবো বা সারিবদ্ধভাবে যে সাজিয়ে রাখবো, তখন তাকে বলা হচ্ছে কালীন সারি। তো কালীন সারি কি? তাহলে আমরা বললাম যে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন চলকগুলো, অর্থনৈতিক চলকগুলোর যে পরিবর্তন ঘটে, এই পরিবর্তিত চলকগুলোকে সারিবদ্ধভাবে সাজালে তাকেই কালীন সারি বা টাইম সিরিজ বলে। কালীন সারির উপাদানগুলো চারটি। আমরা সবসময়, এটি গুরুত্বপূর্ণ একটি কোশ্চিন, সবসময় তোমরা জানবা যে কালীন সারির উপাদান কয়টি। কালীন সারির উপাদান হচ্ছে চারটি। কয়টি উপাদান? চারটি উপাদান। আমরা সবসময় মনে রাখবো কালীন সারির উপাদান হলো চারটি। দেয়ার আর 4 এলিমেন্টস অফ টাইম সিরিজ। দেয়ার আর 4 এলিমেন্টস অফ টাইম সিরিজ, মানে কালীন সারির উপাদান হলো চারটি। এক নাম্বার হচ্ছে প্রবণতা, ইংরেজি হলো ট্রেন্ড। মনে রাখবা, এক নাম্বার কালীন সারির উপাদান হচ্ছে চারটি। এক হচ্ছে প্রবণতা, দুই নাম্বার ঋতুগত উঠানামা, সিজনাল ভেরিয়েশন অথবা ফ্লাকচুয়েশন, যেটাই লেখো তাহলে আমরা জানবো। একটি হলো প্রবণতা, কালীন সারির উপাদান হলো চারটি। একটি হলো প্রবণতা, ইংরেজি হলো ট্রেন্ড। দুই নাম্বার হচ্ছে ঋতুগত উঠানামা, সিজনাল ভেরিয়েশন। তিন নাম্বার হচ্ছে চক্রক্রমিক উঠানামা। সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন বা ভেরিয়েশন যাই বলো, চক্রক্রমিক উঠানামা। চার নাম্বার হচ্ছে অনিয়মিত উঠানামা। ইরেগুলার ভেরিয়েশন। তাহলে আমরা জানলাম যে কালীন সারির উপাদান হলো চারটি। দেয়ার আর 4 এলিমেন্টস অফ টাইম সিরিজ। একটি হলো প্রবণতা, ট্রেন্ড, ঋতুগত উঠানামা, চক্রক্রমিক উঠানামা এবং অনিয়মিত উঠানামা। আমরা জানলাম ট্রেন্ড, সিজনাল ভেরিয়েশন, সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন বা ভেরিয়েশন। আরেকটি হচ্ছে ইরেগুলার ভেরিয়েশন অর ফ্লাকচুয়েশন, মানে অনিয়মিত উঠানামা। তাহলে কালীন সারির উপাদান কয়টি? চারটি। কখনো কখনো আমরা দেখেছি
বিভিন্ন পরীক্ষার কোশ্চিনে তোমাদের যে সংক্ষিপ্ত রূপ আমরা কালীন শাড়ির এই ইয়েগুলোকে আমরা যদি তোমার যে সংক্ষেপে লিখতে চাই কালীন শাড়ির উপাদানগুলোকে, তাহলে লিখবো আমরা এভাবে টি ইন্টু এস ইন্টু সি ইন্টু আই, সংক্ষিপ্ত রূপ এটা। যে টিতে হলো ট্রেন্ড, এস তে হলো সিজনাল ভেরিয়েশন, সি তে হলো সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন এন্ড আই তে হলো ইরেগুলার ফ্লাকচুয়েশন অর ভেরিয়েশন। তাহলে আমরা জানলাম যে কালীন শাড়ির উপাদানগুলো আমরা যদি গুণের ভাবে দেখানো হয়, সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটি, কখনো কখনো বলেই দেওয়া থাকে যে কালীন শাড়ির উপাদানগুলোর সংক্ষিপ্ত রূপটি লেখো, তখন তোমাকে লিখতে হবে টি ইন্টু এস ইন্টু সি ইন্টু আই। কখনো যদি বলে যে যোগের আকারে লেখো, তাহলে টি প্লাস এস প্লাস সি প্লাস আই, সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা জানলাম যে কালীন শাড়ির উপাদান হলো 4টি। দেয়ার আর 4 এলিমেন্টস অফ টাইম সিরিজ। একটি হলো প্রবণতা, ঋতুগত উঠানামা, চক্রক্রমিক উঠানামা এবং হচ্ছে অনিয়মিত উঠানামা। তো আমরা এখন যেটিতে আসবো, যে কালীন শাড়ির উপাদানগুলো আমরা জানলাম, কয়টি উপাদান? 4টি। এখন আমরা প্রথম উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি আমরা অঙ্ক করে থাকি, প্রবণতা, এবং এই প্রবণতাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে আসবো প্রবণতা। ট্রেন্ড, এই প্রবণতা নির্ণয়ের আবার পদ্ধতি 4টি। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে স্টাডি করবা। প্রশ্নগুলো আসে যে কালীন শাড়ির উপাদান কয়টি ও কি কি, এবং এই দুটি উপাদানের বর্ণনা দাও, এমন কোশ্চিন অনেকবারই এসছে। আবার এই প্রবণতা নির্ণয়ের পদ্ধতি কয়টি ও কি কি, এবং দুটি উপাদান পদ্ধতির তোমরা বর্ণনা দাও, এমনটি প্রশ্ন আসছে। তাহলে প্রবণতা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে চারটি পদ্ধতির মধ্যে 1 নাম্বার আসো মুক্ত হস্তরেখা পদ্ধতি। ইংরেজি হলো ফ্রি হ্যান্ড কার মেথড। দুই হচ্ছে গতিশীল গড় পদ্ধতি বা চলিঞ্চু গড় পদ্ধতি, গতিশীল গড় বা চলমান গড়। ইংরেজি হচ্ছে মুভিং এভারেজ মেথড। তিন নাম্বার হচ্ছে অর্ধ গড় পদ্ধতি বা আধা গড় পদ্ধতি। ইংরেজি হলো সেমি এভারেজ মেথড। 4 নাম্বার হলো ন্যূনতম বর্গ পদ্ধতি। ইংরেজি হলো লিস্ট স্কয়ার মেথড। তাহলে আমরা প্রবণতা নির্ণয়ের পদ্ধতি জানলাম 4টি। দেয়ার আর 4 মেথডস অফ ক্যালকুলেটিং তোমার হচ্ছে ট্রেন্ড নির্ণয়ের পদ্ধতি হলো 4টি। একটি হলো মুক্ত হস্তরেখা পদ্ধতি মানে ফ্রি হ্যান্ড কার মেথড। 2 নাম্বারটি হলো গতিশীল গড় পদ্ধতি। একটি হলো মুভিং এভারেজ মেথড। আমরা বাংলাগুলো বিভিন্ন রয়ে যায়। গতিশীল গড়, কখনো দেখবা চলিঞ্চু গড় লেখা আছে, কখনো দেখবা চলমান গড় লেখা আছে। কিন্তু আমাকে অবশ্যই এটির ইংরেজিটা মনে রাখতে হবে। যদি কখনো পরিসংখ্যানের বাংলাগুলো বুঝতে সমস্যা হয়, তখন তোমরা অবশ্যই ইংরেজি ভার্সনটি ফলো করবে, তাহলে তুমি এটির সমাধান পেয়ে যাবে। তাহলে আরেকটি হচ্ছে অর্ধগড় পদ্ধতি বা আধা গড় পদ্ধতি, ইংরেজি হলো সেমি এভারেজ মেথড, এবং আরেকটি হচ্ছে ন্যূনতম বর্গ পদ্ধতি। বরাবর সাধারণত প্রতিটি বারেই বিভিন্ন সালে আমরা যে কোশ্চিনগুলো দেখি, 80% টাইম বা 90% টাইমে আমাদের এই ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতার মান নির্ণয় করতে বলে থাকে। তাই আমরা এই ন্যূনতম বর্গ পদ্ধতিটি অবশ্যই ভালোভাবে অধ্যয়ন করব, কারণ এটি যদি তুমি ভালোভাবে দেখে রাখো, তাহলে কালীন শাড়ি থেকে যে কোনো অঙ্ক আসলে খুব সহজেই তুমি সমাধান করতে পারবে। তবে আমরা এই পদ্ধতিগুলো অনেক বেশি সহজ। প্রথম 3টি, এগুলোর মধ্যে কোনো কিছুই নেই। ন্যূনতম বর্গ পদ্ধতিটিও সহজ,
তবে এটি অঙ্কের ধাঁচ, কিন্তু এগুলো অঙ্কের ধাঁচের মধ্যে নয়, এমনি সাধারণত যোগ বিয়োগ করলেই হয়ে যায়। এই পদ্ধতি তিনটি আমরা একটি ক্লাসে আলোচনা করতে পারবো। আজকে আমরা যেটি আসবো আলোচনায় ন্যূনতম বর্গ পদ্ধতিতে কিভাবে প্রবণতার মান নির্ণয় করা যায়, আমরা এই আলোচনায় এখন আসব। এখানে রয়েছে, নিয়ে আসুন। তো আমরা এখন করব ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতার মান নির্ণয় করব। একটি অঙ্ক আমরা নিব, দেখো, ফলো করো। এমনটি দেওয়া রয়েছে যে ইয়ার দেওয়া আছে, বৎসর দেওয়া আছে এবং উৎপাদন দেওয়া আছে। বলেছে যে ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের লিস্ট স্কয়ার মেথডে প্রবণতার সমীকরণ বের করতে বলেছে, এটি আমাদের বের করতে হবে। তো আমরা যখনই জানবো, যে আমরা জানি যে ন্যূনতম বর্গ পদ্ধতিতে, আমি আগে তোমরা এটি লিখে নাও, যে ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতার সমীকরণ yt ইকুয়াল a প্লাস bx, এখানে a ইকুয়াল সামেশন y বাই n আর b ইকুয়াল সামেশন xy বাই সামেশন x স্কয়ার। এই সূত্রগুলো মনে রাখতে হবে। প্রবণতার সমীকরণের সূত্রটি হলো yt ইকুয়াল a প্লাস bx, এখানে a ইকুয়াল হচ্ছে সামেশন y বাই n আর b ইকুয়াল হচ্ছে সামেশন xy বাই সামেশন x স্কয়ার। তাহলে এমনটি যদি হয়ে থাকে, লক্ষ্য করো, ইয়ার দেওয়া থাকবে আর উৎপাদন দেওয়া থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ার দেওয়া আছে 1 2 3 4 5 6 7টি বছর দেওয়া আছে। তাহলে এটি বেজোড় সংখ্যক বছর। বেজোড়ের ক্ষেত্রে সূত্রটি হবে একটু আলাদা আর জোড়ের ক্ষেত্রে আলাদা। তাহলে বেজোড় সংখ্যক বছর 7টি, যদি 6টি থাকতো জোড় সংখ্যক বছর হতো। আর এরপরে উৎপাদন বা বিক্রয় যেটি দেওয়া থাকবে, এটি হলো তোমার y। এটি যদি y হয়ে থাকে, লক্ষ্য করো এখানে y রয়েছে, কিন্তু সূত্র অনুযায়ী আমাদের x লাগবে। যেহেতু x এর ব্যাপার রয়েছে, এখানে x বের করতে হবে। এই xটা তোমাকে, এই দুটি জিনিস পরীক্ষার খাতায় দেওয়া থাকবে, কোশ্চিনে দেওয়া থাকবে। এখন তোমাকে x টি বের করে নিতে হবে। আমরা যে x টি বের করব, x টি কিভাবে বের করব, এখন লক্ষ্য করতে হবে এটি কয়টি রয়েছে। দেখো, বেজোড় রয়েছে, এখানে উপরে 3টি, নিচে 3টি, মাঝখানে একটি রয়েছে, এটি মাঝখানে পড়ে। যদি মনে করো 9টি থাকতো, তাহলে উপরে 4টি, নিচে 4টি, মাঝখানে একটি থাকতো। আবার যদি 5টি থাকে, উপরে 2টি, নিচে 2টি, মাঝখানে একটি। তো মাঝখানের যেটি, যখন বেজোড় সংখ্যক বছর হবে, মাঝখানেরটা আমরা সহজভাবে একটি পেয়ে যাব, সেই বরাবর হচ্ছে 0। উপরের দিকে -1 -2 -3 ভাবে x এর মানগুলো বসবে। আবার নিচের দিকে 1 2 3। আবার এটি তোমার জোড়ের ক্ষেত্রে হলো, কিন্তু বেজোড়ের ক্ষেত্রে হলো। জোড়ের ক্ষেত্রে এই x বের করাটা আবার আলাদা। আমরা যেহেতু এখন বেজোড়েরটি করছি, আগে বেজোড়েরটি করে ফেলি, তারপরে আমরা জোড়ের ক্ষেত্রে যাব। তো এখানে এখন আমরা দরকার হচ্ছে সূত্র অনুযায়ী সামেশন xy আর x স্কয়ার। তাহলে xy আর এখানে একটা x স্কয়ার বের করবা, আর একটি হচ্ছে
এক্স ওয়াই বের করবা। তাহলে আমরা যদি এক্স স্কোয়ার করি, এক্স গুলো রয়েছে কত, এক্স এর মান রয়েছে এখানে এক্স এগুলো, তাহলে এক্স স্কোয়ার করলে 3 3 9, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, বর্গ সংখ্যা পজিটিভ হয়। 2 2 4, 1 1 1 0 1, 2 2 4, 3 3 9। তাহলে সামেশন এক্স স্কোয়ার আমরা পেয়ে গেলাম 9 4 13 14 15 4 19 19 আর 10 29 হয় 28, 19 আর 9 28। আর এক্স স্কোয়ার যদি আমরা বের করি, তাহলে এক্স ওয়াই যদি আমরা বের করি, এক্স আর ওয়াই গুণ করবো, তাহলে 5 3 আসছে 15, 8 2 16, তারপরে 4 1 4, 2 0 0, 3 1 3, তারপরে 3 2 6 আর 3 1 3। এটি হলো সামেশন এক্স ওয়াই। সামেশন এক্স ওয়াই তাহলে কত হচ্ছে, আমরা দেখো নিয়ে করি, 6 3 9 3 3 3 6 6 12, 12 থেকে যদি আমরা 16 বাদ দেই, তাহলে আসছে 4 4 4 8, 15 8 23, মানে -23 হচ্ছে, -23 হচ্ছে সামেশন এক্স ওয়াই। সামেশন ওয়াই টি আমাদের দরকার। সামেশন ওয়াই হচ্ছে 8 5 13 4 17 18 19 20 22 23 25 26 26। তাহলে আমরা এখন দেখলাম যে ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতার সমীকরণ বের করতে বলেছে। এখানে আমরা যদি এখন এর মান বের করি, এ ইকুয়াল আসছে সামেশন ওয়াই বাই এন। সামেশন ওয়াই হচ্ছে 26 আর এন হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে 7। তাহলে 7 দিয়ে যদি আমরা ভাগ করি, 26/7, 26/7 আমরা যদি বের করি, 26 ভাগ 7, তাহলে আসছে 3.71 3.71। আর বি ইকুয়াল আসছে তাহলে সামেশন এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার, সামেশন এক্স ওয়াই এসছে -23 আর সামেশন এক্স স্কোয়ার এসছে 28, তাহলে আসছে 23 ভাগ 28, 23 ভাগ 28 ইকুয়াল -0.82। এটি আসলো বি এর মান। তাহলে আমরা এর মান পেলাম, বির মান পেলাম। এখন আমরা তোমার প্রবণতার সমীকরণটি বের করব। দেখো কিভাবে বের করা যায়। তাহলে ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতার সমীকরণ yt ইকুয়াল a প্লাস bx। এখন তাহলে এর মান আমরা পেয়েছি হচ্ছে 3.71 আর প্লাস বির মান পেয়েছি -0.82x। তাহলে এখানে হচ্ছে 3.71 প্লাসে মাইনাসে -0.82x। এটি হলো প্রবণতার সমীকরণ। অর্থাৎ যখন আমরা কালীন সারি বের করব, তখন এই সমীকরণটি হলো আনসার। যখন তোমাকে প্রবণতার সমীকরণটি বের করতে বলবে, তখন এই সমীকরণটি হলো আনসার। এখন এখানে যদি বাড়তি অনেক প্রশ্ন লাগানো থাকে বিভিন্ন সময়, যেমন এখন মনে করো বলেছে এখানে আমরা কত পর্যন্ত পেয়েছিলাম 1986, এখন বলছে 1988 বা 89 বা 1990 সালের উৎপাদন কত, 1990 সালের উৎপাদন কত। এটি আমরা মিশাই দিয়ে আমরা এখানে লক্ষ্য করতে পারছি বি এর যে মানটি সবসময় মনে রাখবা, এটি হলো প্রবণতা রেখার ঢাল বা প্রবণতা সমীকরণের ঢাল বি এর মানটি। এবং এটি যদি নেগেটিভ হয় তাহলে রেখাটি নিম্নগামী বা নিম্নগামী প্রবণতা নির্দেশ করে, আর এটি যদি পজিটিভ হয় তাহলে রেখাটি ঊর্ধ্বগামী বা ঊর্ধ্বগামী প্রবণতা নির্দেশ করে। আমরা জানবো যে বি এর মানটিকে বলা হচ্ছে প্রবণতা রেখার নতি বা ঢাল, স্লোপ। এবং এই স্লোপটি যদি নেগেটিভ হয় রেখাটি নিম্নগামী এবং এটি নিম্নমুখী প্রবণতা নির্দেশ করে, আর এটি যদি পজিটিভ হয় তাহলে রেখাটি ঊর্ধ্বগামী এবং এটি ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করে। তাহলে স্নেহ শিক্ষার্থীরা, এরপরে বাড়তি যদি কোশ্চিন এখানে লাগিয়ে দেয়, মনে করো এমনকি বলেছে তোমাকে যে মনে করো বলেছে যে 1989 সালের প্রবণতা, 1989 সালের উৎপাদন কত। এখন এটি যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এখানে ওই 1989 সালের এক্স কত হচ্ছে দেখো। 86 সালে এক্স ছিল 3, 87তে হবে 4, 88তে হবে 5, 89 হবে 6, বাড়ছে এক এক করে। তাহলে 1989 সালের এক্স ইকুয়াল 6,
প্রবণতার তোমার কি উৎপাদন হবে yt ইকুয়াল 3.71 মাইনাস 0.82 ইন্টু x এর মান হচ্ছে 6। এই মানটি বসিয়ে দিলে আমরা 1989 সালের যে তোমার প্রবণতার মান এটি পেয়ে যাব, উৎপাদন যেটি আসছে। তাহলে 0.82 ইন্টু 6 যা আসছে 4. তাহলে 3.71 মাইনাস 4.92, এটি যদি আমরা মাইনাস 3.71 যা আসছে মাইনাস 1.21, এটি হলো 1989 সালের উৎপাদন। তাহলে আমরা শিক্ষার্থীরা যেটি জানলাম যে যদি বেজোড় সংখ্যক বৎসর হয় সেক্ষেত্রে প্রবণতা বা ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতার মান এভাবে আমরা বের করব। যদি জোড় সংখ্যক বৎসর হয় সেক্ষেত্রে কি হবে, শুধুমাত্র এক্স এর মানটি বের করাতে সমস্যা, বাকিগুলো সব ঠিক আছে। যেমন মনে করো আমরা জোড় সংখ্যক বলতে এখান থেকে একটি বছর মিশিয়ে দিলাম, অর্থাৎ 1986 কে আমরা মিশিয়ে দিলাম, এটি দেওয়া আছে মনে করো। এখন বলেছে যে মনে করো যে এখানে বলেছে ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতার সমীকরণ বের করো এখানে, তাহলে এটা হয়ে গেল বেজোড় নয় জোড় সংখ্যক বৎসরের ক্ষেত্রে। দেখো কেন 1 2 3 4 5 6 এখানে 6টি রয়েছে। 6টি বৎসর যখন হবে তখন আমরা কি করব, জোড় সংখ্যক বৎসরের ক্ষেত্রে ওই একই ব্যাপার, তখন আমাদের এক্স বের করাটি হবে হচ্ছে আলাদা। এক্স টি কিভাবে আমরা বের করব, এক্স তখন দেখো জোড় হলে যেমন 6টি বৎসর রয়েছে, 6টি বৎসর হলে কিন্তু মাঝখানে রয়েছে দুটি, উপরে দুটি নিচে দুটি। এখন যদি 8টি হতো, উপরে 3টি নিচে 3টি, মাঝখানে দুটি থাকতো। তো মাঝখানের যে দুটি বৎসর রয়েছে, উপরের বৎসরটিতে আমরা নিব -1, নিচের বৎসরটিতে আমরা নিব +1। এখন এগুলো 2 2 করে বেড়ে যাবে, -1 তাহলে -3 -5 আর নিচে হবে 1 3 5। এভাবে করে আমরা এক্স এর মানগুলো নির্ধারণ করব। জোড় বৎসরের ক্ষেত্রে কিভাবে, যে উপরে যে মনে করো যে 6টি বৎসর রয়েছে ও মাঝখানের যে দুটি বৎসর, এই দুটি বৎসরকে আমরা যখন বেস ধরবো তখন আমরা আসি মাঝখানের উপরেরটিতে হলো -1, নিচেরটিতে হলো +1, -1 -3 -5 এভাবে চলে যাবে, নিচে 1 3 5 এভাবে চলে আসবে। এখন আমরা বের করব x স্কয়ার, আরেকটি বের করব xy, যেটি আমরা বরাবর বের করি। x স্কয়ার বের করলে হচ্ছে 5 5 এ 25, 3 3 9, 1 1 1 1 1 1, 3 3 9, 5 5 এ 25। আর x স্কয়ার xy বের করি আমরা যদি, তাহলে 5 5 এ 25, 3 8 এ 24, 4 1 এ 4, 2 1 এ 2, 3 3 9, 5 3 এ 15। তাহলে আমরা এখানে x স্কয়ার বের করলাম। x স্কয়ারটা হচ্ছে কত, x স্কয়ার ইকুয়াল হচ্ছে 25 8 10 35, 25 8 10 35 70। আর সামেশন xy যেটি আসছে তাহলে কত আসছে, 15 10 25 আর 1 26, 15 10 25 1 26। তাহলে এখান থেকে যদি আমরা 25 বাদ দিয়ে দেই, 25 বাদ দিয়ে দিলে আসছে হচ্ছে 1 থাকছে 1, আর 24 8 4 28 থেকে 1 বাদ দিলে -27। আর এখানে সামেশন y টা আমরা বের করব 8 5 13, 4 17, 18 19 20 22 23 25। তাহলে y হচ্ছে 25। তাহলে এখানে এই ইকুয়াল যদি আমরা বের করি তাহলে সামেশন y বাই n, সামেশন y হচ্ছে 25 আর n হচ্ছে 6 4.17। b ইকুয়াল সামেশন xy বাই সামেশন x স্কয়ার, সামেশন xy -27, সামেশন x স্কয়ার 70। আমরা যদি এটা ভাগ করি তাহলে 27/70, 27 ভাগ 70 ইকুয়াল আসছে 0.39 মাইনাস করে আসবে। তাহলে এখন ন্যূনতম বর্গ পদ্ধতিতে প্রবণতার সমীকরণ yt ইকুয়াল a প্লাস bx। তাহলে এর মান আমরা কত পেয়েছি, 4.17, আর প্লাস এ মাইনাস হলো, যেহেতু এটা মাইনাস রয়েছে, মাইনাস b এর মান পেয়েছি 0.39, আর x তো রয়ে গেল।
এটি হলো প্রবণতার সমীকরণের মান। তাহলে এই তোমরা যে কোনো বই বা যে কোনো কোশ্চিনগুলো পূর্বের সালের এগুলো আজকে লক্ষ্য করবে, ফলো করবে, ম্যাক্সিমাম অর্থাৎ 90% ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো তোমরা পাবে। এগুলো আজকে ভালো করে চর্চা করবে, ভালো করে প্র্যাকটিসের মধ্যে থাকবে, সরকারি নিয়ম নীতি মেনে চলবে এবং ঘরে থাকবে। সাধারণত বাইরে বের হলে মাস্ক পরিহিত অবস্থায় বের হবে। তোমাদের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো এই ক্লাসটি শেষ করছি। আমরা পরবর্তী দিন আবার এই অধ্যায়টি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।